জামাত আমার কাছে মনে হয় তারা তাদের বক্তব্য উপস্থাপন করতে গিয়ে তারা পুরাতন রীতির মধ্যেই আটকে গেছে। সরকার বরঞ্চ এই চারিধারে বৃত্তের বাইরে যাওয়ার চেষ্টা করেছে। সেটা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের অত্যন্ত সহজ সরল জীবনযাপন, চালচলন, এমনকি বিরোধী পক্ষের বক্তব্য খুব সহজভাবে গ্রহণ না, কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে বুকে জড়িয়ে ধরেছেন, তাদের বাড়িতে গেছেন, যে রীতিনীতিগুলো আমাদের বাংলাদেশের রাজনীতিতে খুব দৃশ্যমান ছিল না। তো তার প্রেক্ষিতে জামাত ইসলাম বা সংসদের বিরোধী দল যদি তাকে প্রশংসা করত এবং এই বিষয়গুলো স্বীকার করে নিত, হ্যাঁ একেবারে 6 মাসে সব কিছু হয়ে গেছে এটাও যেমন সত্য না, আবার কিছুই করে নাই, একেবারে ফ্যাসিবাদের আওয়ামী লীগের সঙ্গে লক্ষণ ওই তুলনা, সব মিলিয়ে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওই পুরাতন বৃত্তের মধ্যে বিরোধী রাজনীতির যে বক্তব্য, চালচলন, কথাবার্তা, জামাত ইসলাম তার মধ্যে বরঞ্চ থেকে গেছে। আমি যে যদি খুশি হতাম যে এই 24শে গণঅভ্যুত্থানের পরে সর্বক্ষেত্রে যে একটা নতুনত্বের প্রবাহমান বা দৃষ্টিনন্দন ঘটনা, তো এটা যদি বিরোধী দলের মধ্যেও লক্ষ্য করা যেত, আছে না সমালোচনা, তো বিরোধী দলের প্রধান কাজই তো সমালোচনা করা, ত্রুটিকে চিহ্নিত করা এবং সামনে নিয়ে আসা। বিরোধী দলের বক্তব্য সরকারি দলের নজরে আসার পরে সরকার যখন এই ব্যাপারে সচেতন হবে, সাড়া জাগাবে বা ঠিক পথে চলার করবে, সেটাই তো বাস্তবিক। বিরোধী দলের ভাষাটা আসলে ঠিক অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিটাকে রিফ্লেক্ট করে না। আবার সরকারের সাফল্য 100% এটাও বলা যাবে না। তাহলে বলতে হবে কোথায় সরকার ব্যর্থ হয়েছেন এবং কোন জায়গাটায় সরকার সাফল্য অর্জন করার চেষ্টা করেছেন। অভ্যুত্থান আমাদের চেতনায় একটা ধাক্কা দিয়েছে, অভ্যুত্থান সমাজের মননেও একটা ধাক্কা দিয়েছে। অভ্যুত্থান ধাক্কা দিয়েছে যে আমাদের পারস্পরিক সম্পর্কের জায়গাগুলোতে, কিন্তু যে জায়গাতে বেশি ধাক্কা দেওয়ার কথা ছিল সেটা ছিল যে অর্থনৈতিক প্রক্রিয়াটা কেমন হবে, বাজার ব্যবস্থাপনাটা কেমন হবে, দুর্নীতিটা কীরকমভাবে নিয়ন্ত্রণ হবে এবং আমাদের দেশে প্রশাসন, পুলিশ এবং বিচার বিভাগ সেই ক্ষেত্রে ভূমিকাটা কেমন হবে। আমাদের এখানে যে পরিমাণ গণভোট নিয়ে আলোচনা হচ্ছে, যে পরিমাণ সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, ঠিক সেই পরিমাণ কিন্তু আলোচনাটা হচ্ছে না যে কেন বাজার সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কেন মুদ্রাস্ফীতি এখনও 8.5% নিচে নামছে না, কেন পুলিশ কখনো কখনো বলো মনোবল হারিয়েছে, কিন্তু পুলিশের তো লোকবল কমে নাই। তাহলে মনোবল হারালো, 6 মাস পার হয়ে গেল, এখনও পুলিশ সেই সক্রিয় ভূমিকা পালন করছে না কেন? অথবা কোনো কোনো ক্ষেত্রে অতি সক্রিয় ভূমিকা পালন করছে, যে কোনো কোনো ক্ষেত্রে যেটা পুলিশের করার কথা না সেরকম কাজও আমরা দেখতে পাচ্ছি। 6 মাস খুব অল্প সময়। এই 6 মাসের মধ্যে বিশাল কোনো প্রত্যাশা কোনো সরকারের কাছেই করা ঠিক না, বর্তমান সরকারের কাছে আরও ঠিক না। কারণ বর্তমান সরকার একটা ফেজের মধ্যে আসছে, যে 16 বছর টানা আওয়ামী লীগের ক্ষমতায় থাকা, তারপরে আন্দোলন হওয়া, সেই আন্দোলনের পরে আওয়ামী লীগের চলে যাওয়া, 3 দিন সরকারহীন দেশ থাকা, তারপরে সেখানে ইউনিট সরকার আসা, যারা খুব একটা ডেভেলপমেন্ট করতে পারেনি, অ্যান্ড দেন এই সরকারের আসা। এবং সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর অনেক দিন পর প্রথমবারের মতো দেশে আসা, ওনার নিজেরও মানুষ চিনতে, যোগ্যতা সম্পন্ন মানুষ বুঝতে, দেশের মানুষের পালস বুঝতে ওনাকেও সময় দিতে হবে। এই স্বল্প সময়ে খুব বেশি কিছু করার ছিল না, এই স্বল্প সময়ে কয়েকটা জিনিস করার ছিল। এক হচ্ছে কিছু প্রতিষ্ঠানকে সুন্দর করে তৈরি করা, যেমন একটা ব্যাংক কমিশনের দাবি অনেক দিন থেকে ছিল, একটা ব্যাংক কমিশন হোক, এটা হতে পারতো। সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয়, এটা হতে পারতো, এটা খুব একটা ফাইন্যান্সের বিষয় না। জুডিশিয়ারির বরাদ্দ বাড়তে পারতো, বাজেটে এবারও বাড়েনি। জাজের সংখ্যা বাড়তে পারতো, প্রচুর জাজ দরকার আমাদের, এখনও প্রায় 10,000 জাজ প্রয়োজন, অ্যাটলিস্ট 3,000 জাজ ইমিডিয়েটলি প্রয়োজন, জাজের সংখ্যা বাড়তে পারতো। মানবাধিকার কমিশন হচ্ছে, এটা এভাবে না হয়ে আরও উন্নতভাবে হতে পারতো। সুপ্রিম কোর্টের জাজদের নিয়োগ, এই নিয়োগটা আমরা তো মনে করি অবশ্যই একটা বডি থাকা দরকার। যেভাবে এখন নিয়োগ হচ্ছে, ইটস কার্টা ব্লাঙ্কা অমনিবাস পাওয়ার অন দ্য গভর্নমেন্ট যাকে চায় প্র্যাকটিক্যালি সাংবিধানিক বেসিক নিয়মকানুন মেনে যাকে ইচ্ছে তাকে দিতে পারে। শুধু তাই না,
যাকে ইচ্ছা তাকে অ্যাপিলেট ডিভিশনেও প্রমোট করতে পারে, যাকে ইচ্ছা তাকে চিফ জাস্টিসও করতে পারে, মানে বাকি লিমিটেশনগুলো থিওরিটিক্যাল, এবং এটা ভেরি ইম্পর্টেন্ট। জনাব শামসুজ্জামান দুদু, যেটি আমি শুরুতেই বলছিলাম যে সরকারের 6 মাসের যদি সমীকরণ আমরা দেখেছি যে সরকার যে ইবুক প্রকাশ করেছে সেখানে বিভিন্ন বিষয় তুলে ধরেছে, কিন্তু বিরোধী দল কেন বলছে সরকার পুরোপুরি ব্যর্থ, পুরনো ফ্যাসিবাদের পথেই হাঁটছে? জামাত আমার কাছে মনে হয় তারা তাদের বক্তব্য উপস্থাপন করতে গিয়ে তারা পুরাতন রীতির মধ্যেই আটকে গেছে। সরকার বরঞ্চ এই চারিধারে বৃত্তের বাইরে যাওয়ার চেষ্টা করেছে। সেটা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের অত্যন্ত সহজ সরল জীবনযাপন, চালচলন, এমনকি বিরোধী পক্ষের বক্তব্য খুব সহজভাবে গ্রহণ না, কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে বুকে জড়িয়ে ধরেছেন, তাদের বাড়িতে গেছেন, যে রীতিনীতিগুলো আমাদের বাংলাদেশের রাজনীতিতে খুব দৃশ্যমান ছিল না। তো তার প্রেক্ষিতে জামাত ইসলাম বা সংসদের বিরোধী দল যদি তাকে প্রশংসা করত এবং এই বিষয়গুলো স্বীকার করে নিত, হ্যাঁ একেবারে 6 মাসে সব কিছু হয়ে গেছে, এটাও যেমন সত্য না, আবার কিছুই করে নাই, একেবারে ফ্যাসিবাদের মানে আওয়ামী লীগের সঙ্গে লক্ষণ ওই তুলনা সব মিলিয়ে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওই পুরাতন বৃত্তের মধ্যে বিরোধী রাজনীতির যে বক্তব্য, চালচলন, কথাবার্তা, জামাত ইসলাম তার মধ্যে বরঞ্চ থেকে গেছে। আমি যে যদি খুশি হতাম যে এই 24শে গণঅভ্যুত্থানের পরে সর্বক্ষেত্রে যে একটা নতুনত্বের মানে প্রবাহমান বা দৃষ্টিনন্দন ঘটনা, তো এটা যদি বিরোধী দলের মধ্যেও লক্ষ্য করা যেত, মানে আছে না সমালোচনা, তো বিরোধী দলের প্রধান কাজই তো সমালোচনা করা, ত্রুটিকে চিহ্নিত করা এবং সামনে নিয়ে আসা। বিরোধী দলের বক্তব্য সরকারি দলের নজরে আসার পরে সরকার যখন এই ব্যাপারে সচেতন হবে, সাড়া জাগাবে বা ঠিক পথে চলার ইয়ে করবে, সেটাই তো বাস্তবিক। সেই দিকে না গিয়ে ফ্যাসিবাদের মানে সঙ্গে তুলনা, অর্থাৎ 17-18 বছরের শাসন, আওয়ামী লীগের গুম, খুন, নির্যাতন, হামলা, মামলা, এখন তো কোনো মামলাই নাই, কোনো রকম ঘরে তো নিশ্চিন্তে সকল বিরোধী রাজনৈতিক দলই ঘুমাচ্ছে। তো সেই বিবেচনা থেকেও তো ওনারা এই সরকারকে ফ্যাসিবাদের সঙ্গে তুলনা করতে পারে না। বেশ কিছু কারণও কিন্তু জামায়াত ইসলামী তুলে ধরেছে, তার মধ্যে তারা বলছে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে দৃশ্যমান অনীহা, ভয়াবহ গ্যাস জ্বালানি সংকট মোকাবেলায় কার্যকর পরিকল্পনার অভাবের কথা বলা হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের চাপ, সেই সঙ্গে প্রথম 6 মাসে প্রশাসন, বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় নিয়োগের অভিযোগ জোরালো হয়েছে, এমন অভিযোগও করছেন তারা। সেই সঙ্গে তারা বলছে শেখ হাসিনার প্রত্যর্পণ সহ অমীমাংসিত বিষয়গুলোতে দৃশ্যমান অগ্রগতি হয়নি। প্রথমে যদি এই কথাটা হয়ে থাকে যে প্রশাসনে মানে বিএনপি ভাবাপন্ন লোকজন দেওয়াতে যে এটা ফ্যাসিবাদের সঙ্গে তুলনা করা যায়, যেটা আপনি উল্লেখ করলেন, তাহলে চরম ফ্যাসিস্ট দল হচ্ছে জামাত ইসলাম। সেটা কিভাবে? সেটা বোধহয় আপনি ভুলেই গেছেন, এই জন্যে তো মুশকিল। সেটা হচ্ছে যে তারা ক্ষমতায় যাওয়ার আগে, সরকার গঠনের আগে গত 18 মাস ডক্টর ইউনূসের কাঁধে চড়ে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না যার ভিসি এবং কর্মকর্তা জামাত কর্তৃক নিয়োগ প্রাপ্ত হয়নি। তো তারা ক্ষমতায় যায়নি। কিন্তু আবার পাল্টা অভিযোগ তো তারাও করেছে যে ইউনূস সরকারের শাসনামলে সব রাজনৈতিক দলই যার যার মতো করে সুবিধা গ্রহণ করেছে, অনেকের মামলা থেকে খারিজ হয়েছে। এটা হলো পিঠ বাঁচানোর জন্য এই কথাটা বলছে। এরকম ভয়ঙ্কর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চিহ্নিত ধর্মান্ধ গোষ্ঠী এর আগে কখনো এই প্রশাসনিকভাবে ভিসি পদে ছিল বা আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে, ছাত্র জীবন থেকে এইরকম আমি দেখি নাই যেটা তারা করছিল। সেহেতু কখনো যদি জামাত ক্ষমতায় আসে তাহলে যেটা 71-এর কথা বললে তার ফ্যাসিবাদের উৎসঙ্গে আওয়ামী লীগেরও তুলনা হবে না, কারোর তুলনা হবে না। যেটা হচ্ছে জামাত 71-এ করছে এবং সুযোগ পেলেই তারা হলো ফ্যাসিবাদের জনক, পিতা, মাতা,
এরপরে কেউ মানে উপরে উঠতে পারবে না। সে তো আর এই যে কি বলে জামাত নিয়ে অত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। জামাতের প্রধান রাজনৈতিক দর্শনই আছে মিথ্যা বলা। কখনো ওরা আবার কোরআনকে সামনে নিয়ে এসে তার উপরে হাত দিয়ে সবগুলো মিথ্যা কথা অবলীলায় বলে যাবে। কোনো রাজনৈতিক দল এত মিথ্যা কথা কখনো তাহলে জামাতের সব অভিযোগই কি মিথ্যে? সব মিথ্যা বলবো না। যেমন জ্বালানি খাতে একটা অব্যবস্থাপনা একটু হয়েছে, এটা আমি অস্বীকার করব না, কিন্তু সরকার আন্তরিকতার সঙ্গে সেটা মোকাবেলার জন্য এবং এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দুঃখ প্রকাশও করছে। এবং যেসব বিষয়গুলো আইন শৃঙ্খলা ক্ষেত্রে গত সরকার তার আগের সরকারের থেকে এখন অনেক মানে এই 6 মাসের ভিতরে অনেক ভালো হয়েছে। তবে কিছু ঘটনা ঘটে নাই এই কথাও আমি বলবো না, কিছু ঘটনা কিন্তু তুলনামূলকভাবে অনেক বেটার। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব শামসুজ্জামান দুদু। জনাব রাজেকুজ্জামান রতন, সরকারের গতি অগ্রগতি বিবেচনায় বিরোধী দলের ভাষায় কি সরকারকে পুরোপুরি ব্যর্থ বলা যায়? বিরোধী দলের ভাষাটা আসলে ঠিক অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিটাকে রিফ্লেক্ট করে না। আবার সরকারের সাফল্য 100% এটাও বলা যাবে না। তাহলে বলতে হবে কোথায় সরকার ব্যর্থ হয়েছেন এবং কোন জায়গাটায় সরকার সাফল্য অর্জন করার চেষ্টা করেছেন। অভ্যুত্থান আমাদের চেতনায় একটা ধাক্কা দিয়েছে, অভ্যুত্থান সমাজের মননেও একটা ধাক্কা দিয়েছে। অভ্যুত্থান ধাক্কা দিয়েছে যে আমাদের পারস্পরিক সম্পর্কের জায়গাগুলোতে, কিন্তু যে জায়গাতে বেশি ধাক্কা দেওয়ার কথা ছিল সেটা ছিল যে অর্থনৈতিক প্রক্রিয়াটা কেমন হবে, বাজার ব্যবস্থাপনাটা কেমন হবে, দুর্নীতিটা কীরকমভাবে নিয়ন্ত্রণ হবে এবং আমাদের দেশে প্রশাসন, পুলিশ এবং বিচার বিভাগ সেই ক্ষেত্রে ভূমিকাটা কেমন হবে। আমাদের এখানে যে পরিমাণ গণভোট নিয়ে আলোচনা হচ্ছে, যে পরিমাণ সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, ঠিক সেই পরিমাণ কিন্তু আলোচনাটা হচ্ছে না যে কেন বাজার সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কেন মুদ্রাস্ফীতি এখনও 8.5% নিচে নামছে না, কেন পুলিশ কখনো কখনো বলো মনোবল হারিয়েছে, কিন্তু পুলিশের তো লোকবল কমে নাই। তাহলে মনোবল হারালো, 6 মাস পার হয়ে গেল, এখনও পুলিশ সেই সক্রিয় ভূমিকা পালন করছে না কেন? অথবা কোনো কোনো ক্ষেত্রে অতি সক্রিয় ভূমিকা পালন করছে, যে কোনো কোনো ক্ষেত্রে যেটা পুলিশের করার কথা না সেরকম কাজও আমরা দেখতে পাচ্ছি। আবার পাশাপাশি আমরা এটা দেখতে পাচ্ছি যে প্রশাসনে তারা বঞ্চিতদের মানে ভোগী মানসিকতা তৈরি হয়েছে, যে এতদিন বঞ্চিত ছিলাম এখন আমাদের ভোগ করতে হবে, এরকম একটা মানসিকতা তৈরি হয়েছে। এবং সেখানে আরও বাতাস লেগেছে এই জায়গায় যে 14.5 লক্ষ সরকারি কর্মচারীদের জন্য পে স্কেল এবং সেক্ষেত্রে 100% বেতন ভাতা বৃদ্ধির কথাটা আছে, কিন্তু 7,60,00,000 শ্রমজীবী মানুষ তাদের ব্যাপারটা কি হবে সেটা কিন্তু সেই পরিমাণেই উল্লেখিত হয়নি। ফলে এখানেও কিন্তু একটা বৈষম্যের জায়গাটা আমরা খুব দেখতে পাচ্ছি, যে বাজার ব্যবস্থাপনার ত্রুটির পাশাপাশি বাজারকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে মানুষের যে অর্থনৈতিক কষ্টটা হয়েছে সেই কষ্টটা শুধু কি সরকারি কর্মচারীদের? আমরা যদি কর্মসংস্থানের ক্ষেত্রে দেখি, 6 মাসে কর্মসংস্থানের কোনো ম্যাজিক দেখানো সম্ভব নয়, কিন্তু এইটুকু তো দেখানো সম্ভব যে ওই যে আগের সরকারের ফেলে যাওয়া কারখানাগুলো কিংবা টাকা সরিয়ে নেওয়া প্রতিষ্ঠানগুলো সেগুলোকে কিভাবে সচল করা যায় সেই ব্যাপারে উদ্যোগটা কি হবে। যে কারণে শত শত বলি কেন হাজার হাজার শ্রমিক যে কর্মচ্যুত হলো। এবং তার সঙ্গে বড় বিষয় হলো যে একটা খুব উদ্বেগের বিষয় যে বাংলাদেশে প্রতি বছর শ্রমের বাজারে যে 22 লক্ষ মানুষ আসে, তরুণ তরুণী, এর মধ্যে প্রায় 14 লক্ষের কিন্তু টার্গেট থাকে দেশের বাইরে চলে যাওয়ার। 10-11 লক্ষ যেতে পারেন, আর বাকি 1-2 লক্ষ যে কতভাবে যাওয়ার চেষ্টা করে, এটা আমরা ওই ভূমধ্যসাগরে নৌকায় ভাসমান, এই গত পরশুদিনের রিপোর্ট 42 জন ভাসছে, তার মধ্যে 38 জন হচ্ছে বাংলাদেশ, 4 জন হচ্ছে সুদানের। তার মানে এই যে অবৈধ পথে বাইরে যাওয়ার সংখ্যাটা বাংলাদেশিদের মধ্যে এত বাড়লো কেন? এগুলো যদি দেখি তাহলে মানুষ কি দেশের মধ্যে স্বস্তি পাচ্ছে না? মানুষ কি দেশের কর্মসংস্থানের কোনো নিশ্চয়তা পাচ্ছে না? কিংবা কেউ একটা এখানে ব্যবসা বাণিজ্য করে তার ভবিষ্যৎ গড়বে এরকম কি দেখতে পাচ্ছে না? আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অবস্থাটা হয়েছে, এই 6 মাসে শিক্ষার মান উন্নয়ন হবে এটা আমরা কখনো আশা করি না, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে এটা তো আমরা প্রত্যাশা করব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাগুলো ঘটছে নির্বাচিত সংসদের নামে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাগুলো ঘটছে, এইরকমই কি ঘটতে থাকবে? তাহলে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ তো শুধুমাত্র ক্লাসরুমে পড়ানোর উপর নির্ভর করে না,
যে বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা রাত 12টা 1টা 2টার সময় বেরিয়ে এলো আন্দোলন করতে, সেই বিশ্ববিদ্যালয়ের মেয়েরা এখন আন্দোলন করছে যে তাদেরকে কেন তারা ক্যাম্পাসে তাদের হলে তারা তাদের মতো করে ঢুকতে এবং বেরোতে পারবে না। বিশ্ববিদ্যালয়ে পড়ছে যে মেয়ে, সে মানে লাইব্রেরিতে পড়াশোনা করে রাত্রে কি হলে ফিরতে পারবে না? বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিগুলো কি রাত্রেবেলা মেয়েদের জন্য বন্ধ থাকবে? সেখানে কি তারা কাজ করবে না? বিশ্ববিদ্যালয় যদি অনিরাপদ হয়ে যায় তাহলে বাংলাদেশের কোথায় আর নারীর নিরাপত্তা থাকবে? সেই জায়গায় সরকারের কিন্তু পদক্ষেপটা আমরা খুব ভালো দেখছি না, এবং বিরোধী দল তো সেই ক্ষেত্রে এমন কিছু কাজ করেছে যাতে যে মেয়েরা বেরিয়ে এসেছিল তারা এখন ঘরে লুকিয়ে যেতে বাধ্য হচ্ছে। সব মিলিয়ে বিরোধী দল যখন সমালোচনা করছে সরকারের, তখন কিন্তু তারা খুব একটা নৈতিক জায়গা থেকে সমালোচনা করতে পারছে না। আমরা যে গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলেছিলাম, সেই গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা করা সরকারের দলের কাছ থেকে যেমন আমি প্রত্যাশা করি, বিরোধী দলের কাছ থেকেও তো সেই জিনিসটা প্রত্যাশা করি। মবটা আগের তুলনায় একটু কমেছে, কিন্তু মবের মানসিকতা যে কি বহাল অবস্থা মানে এখনও আছে, যে কোনো সময় যে কোনো মানুষ যে কোনো জায়গায় সে কিন্তু নিরাপত্তাহীন বোধ করে। এবং এইটা আগে যেমন বলা হয়েছিল যে রাজনৈতিক কারণে এটা একটা হচ্ছে, দলবদ্ধভাবে তারা নামছেন, এখন কিন্তু ব্যক্তিগত কারণে এটা চলে আসছে। এবং ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য রাজনৈতিক রং লাগানোর এই যে চেষ্টা, এটা কিন্তু কঠোর হাতে দমন করা দরকার। সেই জায়গায় কিন্তু খুব ভালো কোনো লক্ষণ আমরা দেখছি না। তাহলে বাজার, দ্রব্যমূল্য, কর্মসংস্থান, মানুষের সামাজিক নিরাপত্তা, নারীর যে বিষয়, এগুলোকে আমাদের আলোচনায় নিয়ে আসা দরকার ছিল, কিন্তু আলোচনায় বেশি আসছে সংস্কার আর বিচার বিভাগ কেন তার সক্ষমতা অর্জন করছে না, কিংবা প্রশাসন কেন জনগণের ট্যাক্সের পয়সায় চলা প্রশাসন কেন জনগণের পক্ষে কাজ করুক, এটা নয় নাই বা চাইলাম, কিন্তু জনগণের বিপক্ষে কাজ করবে না, এটা তো আমরা দেখতে পারবো। সেই জায়গায় কিন্তু দৃশ্যমান অগ্রগতি দেখি নাই। কয়েকটা জায়গায় খুবই পজিটিভ দিক আছে, সেটা পার্সোনাল। প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন তার আচরণে, বক্তব্যে এবং খাদ্যে একটা পরিমিতি নিয়ে আসার। তিনি অপরিমিত খাবেন না, বেশি পোশাক পরবেন, কিন্তু তার প্রভাব তার দলের মধ্যে এবং প্রশাসনের মধ্যে কি? প্রধানমন্ত্রী এই গরমে যেন এসি বেশি ছাড়তে না হয়, তিনি এই জন্য হাফাতা শার্ট পরছেন, কিন্তু তার পাশেই যে প্রশাসনের লোকজন, তারা তো এই প্রচণ্ড গরমে 37-38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যেও তো কোট পরে থাকছেন, তো তার প্রভাব তো পড়লো না প্রশাসনের উপরে। কিংবা প্রধানমন্ত্রী তিনি পরিমিত কথা বলা এবং পরিমিত খাওয়ার ব্যাপারে বলছেন, দলের কর্মীদেরকে কি নিয়ন্ত্রণ করতে পারছেন? তো এই জন্য হয় কি, ব্যক্তিগতভাবে তিনি হয়তো এমন কিছু পদক্ষেপ নিয়েছেন যে পদক্ষেপগুলো একটু ডেমোক্রেটিক, একটু সোভার এবং কোনো কোনো ক্ষেত্রে একটা দৃষ্টি আকর্ষণকারী, কিন্তু এইটাকে যদি আবার সমাজে ছড়িয়ে সংস্কৃতিতে কতটা পরিবর্তন আনতে পেরেছে যদি না পারা যায়, তাহলে কিন্তু দেখা যাবে তিনি ব্যক্তিগতভাবে ভালো মানুষ হিসেবে বিবেচিত হবেন এবং ব্যক্তিগতভাবে বিচ্ছিন্ন হয়ে যাবেন। আমরা অনেক দেশেরই অনেক রাষ্ট্রনায়ককে এরকম আমরা দল থেকেও বিচ্ছিন্ন হয়ে যেতে দেখেছি। মানুষ ভেবেছেন তিনি ভালো মানুষ, কিন্তু তার দলটাকে ঠিক ততটা ভালো এবং আপন করে নিতে পারেনি। সেই ঝুঁকিটাও কিন্তু সামনে আছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব রাজিকুজ্জামান রতন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, প্রতিশ্রুতি বনাম বাস্তবায়ন বিবেচনায় সরকার কোথায় দাঁড়িয়ে? 6 মাস খুব অল্প সময়। এই 6 মাসের মধ্যে বিশাল কোনো প্রত্যাশা কোনো সরকারের কাছেই করা ঠিক না। বর্তমান সরকারের কাছে আরও ঠিক না, কারণ বর্তমান সরকার একটা ফেজের মধ্যে আসছে, যে তার 16 বছর টানা আওয়ামী লীগের ক্ষমতায় থাকা, তারপরে আন্দোলন হওয়া, সেই আন্দোলনের পরে আওয়ামী লীগের চলে যাওয়া, 3 দিন সরকারহীন দেশ থাকা, তারপরে সেখানে ইউনিট সরকার আসা, যারা খুব একটা ডেভেলপমেন্ট করতে পারেনি, অ্যান্ড দেন এই সরকারের আসা। এবং সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর অনেক দিন পর প্রথমবারের মতো দেশে আসা, ওনার নিজেরও মানুষ চিনতে, যোগ্যতা সম্পন্ন মানুষ বুঝতে, দেশের মানুষের পালস বুঝতে ওনাকেও সময় দিতে হবে। এই স্বল্প সময়ে খুব বেশি কিছু করার ছিল না। এই স্বল্প সময়ে কয়েকটা জিনিস করার ছিল। এক হচ্ছে কিছু প্রতিষ্ঠানকে সুন্দর করে তৈরি করা, যেমন একটা ব্যাংক কমিশনের দাবি অনেক দিন থেকে ছিল, একটা ব্যাংক কমিশন হোক, এটা হতে পারতো। সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয়, এটা হতে পারতো। এটা খুব একটা ফাইন্যান্সের বিষয় না। জুডিশিয়ারির বরাদ্দ বাড়তে পারতো, বাজেটে এবারও বাড়েনি। জাজের সংখ্যা বাড়তে পারতো, প্রচুর জাজ দরকার আমাদের, এখনও প্রায় 10,000 জাজ প্রয়োজন, অ্যাটলিস্ট 3,000 জাজ ইমিডিয়েটলি প্রয়োজন, জাজের সংখ্যা বাড়তে পারতো। মানবাধিকার কমিশন হচ্ছে, এটা এভাবে না হয়ে আরও উন্নতভাবে হতে পারতো। সুপ্রিম কোর্টের জাজদের নিয়োগ, এই নিয়োগটা আমরা তো মনে করি অবশ্যই একটা বডি থাকা দরকার। যেভাবে এখন নিয়োগ হচ্ছে, ইটস কার্টা ব্লাঙ্কা অমনিবাস পাওয়ার অন দ্য গভর্নমেন্ট যাকে চায় প্র্যাকটিক্যালি সাংবিধানিক বেসিক নিয়মকানুন মেনে যাকে ইচ্ছে তাকে দিতে পারে। শুধু তাই না,
যাকে ইচ্ছা তাকে অ্যাপিলেট ডিভিশনেও প্রমোট করতে পারে, যাকে ইচ্ছা তাকে চিফ জাস্টিসও করতে পারে, মানে বাকি লিমিটেশনগুলো থিওরিটিক্যাল। এবং এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা কেন ইম্পর্টেন্ট? কেয়ারটেকার গভর্নমেন্ট রিভাইভ করেছে, যদিও ফরমেশন এখনও ঠিক হয়নি। কেয়ারটেকার গভর্নমেন্টে আমি ব্যক্তিগতভাবে মনে করি কখনোই জুডিশিয়ারিকে ফরমেটে রাখা উচিত না, এই রিটায়ার্ড জাজদের। আর যদি রাখা হয় তাহলে কিন্তু এই জাজেস নিয়োগের উপরই ভবিষ্যতে কেয়ারটেকার গভর্নমেন্টে যিনি হেড হবেন এটা নির্ভর করবে। এই জিনিসগুলো কেন করা দরকার? আমাদের দেশের মূল সমস্যাই হচ্ছে এটা, যেই ক্ষমতায় আসে সে পরবর্তী ভোটটা নিয়ন্ত্রণের চেষ্টা করে। সেই জায়গায় একটা সীমাবদ্ধতা সরকার আনতে পারত, রাজনৈতিক সহাবস্থান করতে পারতো সরকার। কিছু চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ তো রাজনীতিবিদেরই থাকে। একটা পোস্ট রেভলিউশন লাস্ট্রেশন অ্যান্ড অপ্রোব্রিয়াম যে সিচুয়েশনটা ছিল সেটা কমেছে, কিন্তু নির্মূল হয়নি। আবার যারা সেই সময় লাস্ট্রেশন মপ করতো, অপ্রোব্রিয়াম ক্রিয়েট করেছিল, তারা যে নিরুৎসাহিত হয়ে গেছে এমনটা না, তারাও আবার গভর্নমেন্টের ফেইলিওরের অপেক্ষায় আছে, গভর্নমেন্টও বহুর্মুখী যন্ত্রণায় আছে। আওয়ামী লীগ জানান দিচ্ছে, যারা সরকারের এলাই ছিল জামাত, এনসিপি বা অন্যরা, তারা এলাই থাকলেও সে পরিপূর্ণ এলাই আগের মতো নাই, তারাও সরকারের ব্যর্থতার প্রতীক্ষায় আছে। আর অসংখ্য মঞ্চ, ক্লাব, সমিতি, অনেক কিছু হয়েছে বিভিন্ন নামে, এবং যারা শুধুমাত্র একটি কাজে ব্যবহৃত হচ্ছে, খুব উগ্র ভাষা, উগ্র আচরণ, এবং সাধারণ রাজনীতিবিদদের যে খারাপ ভাষা ব্যবহার করতে পারে না, এই ছেলেপেলেদের দিয়ে সেই তীব্র খারাপ ভাষায় যাকে তাকে যা তা বলা হচ্ছে। এগুলো শুনে দেশকে চালানো তো খুব কঠিন কাজ। তো সেটা একটা রাজনৈতিক সমঝোতা হলে হয়তো বা হতো না। অনেকেই সন্দেহ করে যে এই রাজশাহী ইউনিভার্সিটিতে আম্মারের যে ভূমিকাটা, বা আরও অনেকের যে ভূমিকা, বা আমাদের নাসরুদ্দিন পাটোয়ারির যে ভূমিকা, এগুলোর জন্য অনেকে জামাতকে দায়ী করে। অনেকে বলে এরা জামাতেরই বি টিম, জামাত যেহেতু অফিসিয়াল অপোজিশনে আছে, বিএনপিকে সরাসরি সেভাবে গালি দিতে পারছে না, এদেরকে দিয়ে বাঁকা পথে গালি দিচ্ছে। তাতে রাজনীতির পরিবেশ নষ্ট হচ্ছে, তরুণদের ইমেজ খারাপ হচ্ছে। আরেকটা জিনিস বিএনপির কাছে চলে আসছিল ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি মেবি, যেহেতু আমি বেশি দিন রাজনীতি করি না, আমার দুজন অত্যন্ত বিচক্ষণ, নির্ভীক, আপসহীন, স্যাগাসিয়াস দুজন বক্তা এখানে আছেন, তারাও বলতে পারবেন। আমার জন্মের পর থেকে আমি ভারতকে বিএনপির সাথে বন্ধুত্ব করার ব্যাপারে এত আগ্রহী দেখিনি। কিন্তু এখন কেন ভারতীয় হাইকমিশনার বলছে যে তারেক রহমানের সফরের জন্য এখনো অধীর আগ্রহে অপেক্ষায় ভারত? এটি আমি বলছিলাম, অধীর আগ্রহে, সর্বোচ্চ সম্মানের সাথে, সর্বোচ্চ মর্যাদার সাথে। ভারত যদি তার কথাবার্তা, কাজে কর্মে সাম্প্রতিক সময়, আমি অতীতে যাব না, অতীতে অনেকে অনেক কিছু বলতে পারে, সাম্প্রতিক সময়ে ভারত যদি তার কথাবার্তা, কাজে আমার দেশের প্রাইম মিনিস্টারকে বিন্দুমাত্র অপমান করত, তাহলে কখনোই আমরা বলতাম না আমাদের প্রাইম মিনিস্টার ভারতে যাক। ভারত অত্যন্ত আগ্রহের সাথে, আন্তরিকতার সাথে, সর্বোচ্চ খোলা মনে আমাদের প্রাইম মিনিস্টারকে 2 দফা দাওয়াত করেছেন। একটি ব্যক্তিগত দাওয়াত, আর একটি খুব সম্ভবত বিমস্টেক বা কোনো একটা প্রোগ্রামে, সেখানে বাংলাদেশ মেম্বার না, কিন্তু বাংলাদেশ অন্য একটি অর্গানাইজেশনের সভাপতি সেই হিসাবে ওখানে আসতে পারে। কিন্তু যদি একটু জানতে চাই যে প্রধানমন্ত্রীর এই মুহূর্তে ভারত সফরের গুরুত্বটা যদি আমরা বুঝতে চাই, কতটুকুন গুরুত্ব? ওই যে বললাম, আলাদিনের চেরাগ দিয়ে আপনি এখনই চাইলে দেশের সবকিছু সমাধান করতে পারবেন না, কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্ক একটা সমাধানের পথে আছে, একটা সমাধানের সম্ভাবনা দেখা দিয়েছে। এই সম্ভাবনাটাকে আপনি এগিয়ে নেবেন না পিছিয়ে নেবেন, এটি হচ্ছে সামনের দিনে। এখন আপনি ভারতকে রিফিউজ করলে, স্বামীমাতা পাটোয়ারি একদিকে ভারত সম্পর্ক উন্নয়নের বার্তা দিচ্ছে, অধীর আগ্রহের কথা বলছে, কিন্তু বাংলাদেশের তরফ থেকে যে শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্ত মানতে কি ভারত রাজি আছে? কিছুটা সাহসী পদক্ষেপ এটা বাংলাদেশের তরফ থেকে অবশ্যই, এবং অনেকেই প্রশংসা করছেন এটাকে। তো আমি মনে করি ব্যাপারটাকে খুব অবফাস্কেট করে ফেলেছে, আনক্লিয়ার করে ফেলেছে। কিছুটা স্টাবননেসও আমরা দেখাচ্ছি, কিছুটা রিক্যালসিট্রেন্ট দেখাচ্ছি, যার ফলশ্রুতিতে আমরা জনগণ সাফার করতে পারে। কারণ ভারতের বাংলাদেশ নিয়ে আগ্রহের জায়গা একটাই, এখানে যেন কোনো ইসলামিক টেরোরিজম রাইজ না করে, কোনো আল্ট্রা ইসলামিজম যেন রাইজ না করে। এর বাইরে বৃহৎ ভারতে বাংলাদেশের 3000-4000 মাইলের বর্ডার আছে, এটাও তার কনসার্ন। সে তার বর্ডার মোটামুটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলেছে, কিন্তু বাংলাদেশের মেডিকেল ডিপেন্ডেন্সি ভারতের উপর আছে, বাংলাদেশের ফুড ডিপেন্ডেন্সি আছে, ফুড সিকিউরিটির একটা অংশ ভারতের উপর ডিপেন্ডেন্ট, ফুয়েল ডিপেন্ডেন্সি আছে, এবং আরও অনেক ব্যবসায়িক ডিপেন্ডেন্সি আছে। এটা ভাইস ভার্সা, একতরফা না, কিন্তু বাংলাদেশের ডিপেন্ডেন্সিটা ন্যাচারালি বেশি। তাই বলে আমি তো আবার সোভারেন্টিকে কার্টেল করব না, আমার ল্যান্ড দিব না। তাই ইস্যু হচ্ছে ভারত কি বাংলাদেশের সোভারেন্টিতে ডিস্টার্ব করছে?
ভারত কি কোনো ল্যান্ড নিয়েছে আমাদের? ইভেন শেখ হাসিনার আমলেও অনেক চুক্তি নিয়ে অনেক কোশ্চেন আছে। শেখ হাসিনা ভারতের সাথে যে কোশ্চেনেবল চুক্তি করেছে তা না, চায়নার সাথেও করেছে। চায়নার সাথে সোভারিন বন্ড দিয়ে চুক্তি করেছে, সোভারিন গ্যারান্টি, যদি আমরা লোন শোধ করতে না পারি আমরা হাম্মান্ডটা হয়ে যাব, মানে আমাদের ল্যান্ড চায়না নিতে পারবে। তো আমি যেটা মনে করি, যেহেতু ভারত আমাদের কোনো ল্যান্ড দিকে তাকাচ্ছে না, এবং আমি ইন্টারনালি জানি আমাদের যতগুলো ল্যান্ড মাপামাপি হয়েছে কোনোটাতে বাংলাদেশের কর্মকর্তারা 1 ইঞ্চি জায়গা ভারতকে ছাড় দেয়নি, এটা আমরা নিজেরা দেখেছি। তাহলে ভারতের সাথে আমাদের শত্রুতার কারণ কি ছিল? একটা ছিল 2014 সালের ইলেকশন, একটা ছিল যে এই ইলেকশনের পরে সেই সরকারকে ভারতের পূর্ণমাত্রায় সহযোগিতা করা। ভারতের উচিত ছিল সেই সময়, শুধু কি 14 ইলেকশন, 14-18 শুরু হলো, 14 দিয়ে শুরু হলো আর কি, 14-18-24 অফকোর্স তিনটেই আর কি। তখন ভারতের কাছে বাংলাদেশের মানুষের একটা প্রত্যাশা ছিল যে ভারত এই সরকারকে প্রেশারাইজ করবে ইনক্লুসিভ ভোটের জন্য। সেটা ভারত করেনি, তাদের নিজস্ব ব্যাখ্যা থাকতে পারে, বাট সেটি করেনি। সেইটা না করার কারণে অবশ্যই আরেকটা ভোট হয়েছে যেটা আওয়ামী লীগ ছাড়া, এবং ভারত সেই সরকারকে পূর্ণ ওয়ার্মনেস দেখিয়েছে বর্তমান সরকারকে, এবং অভিনন্দন জানিয়েছে। ইভেন বর্তমান প্রাইম মিনিস্টার হওয়ার আগেই যখন বেগম জিয়া মারা গিয়েছিলেন, তখন জয়শঙ্কর এসে ব্যক্তিগত চিঠি দিয়ে গেছেন উডবি প্রাইম মিনিস্টারকে, এবং প্রাইম মিনিস্টার হওয়ার পর অভিনন্দন জানিয়েছেন। আওয়ামী লীগের ভোটে নাই, কিন্তু নতুন সরকারকে ইন্ডিয়া অভিনন্দন জানালেন, অর্থাৎ ইন্ডিয়া খোলা মনে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে। এখন আপনি এই সম্পর্ক স্থাপন না করলে আপনার জনপ্রিয়তা বাড়বে, কিন্তু শঙ্কা বাড়বে, দেশে দুর্ভিক্ষ ছোট সংখ্যা থাকবে, কর্মসংস্থান হারাবে, ব্যবসা হবে না, ইনভেস্টমেন্ট হবে না, ভাইস ভার্সা ট্রেড কমে যাবে, ভারত আবার ভিসা বন্ধ করে দেবে। ভারতের তো আর বাংলাদেশে আসার খুব বেশি প্রয়োজন হবে, কিন্তু বাংলাদেশের ভারতে যাওয়ার প্রয়োজন আছে। এটা আমি নিজেও ভিসা সেন্টারে গিয়ে দেখেছি, 5,000-7,000 লোক এভরিডে ভিসা নিচ্ছে, দাঁড়াচ্ছে, জমা দিচ্ছে। এই ডিপেন্ডেন্সিটা একেবারে বন্ধ করার সুযোগ কোনো পাশেই নাই। সেই ক্ষেত্রে, এবং আমি ভোটের পরে এখানে আজকে বলছি, একটা ইফতার মাহফিলে গিয়েছিলাম ভারতের হাইকমিশন কর্তৃক, যে ভোটের পরেই একটি ইফতার মাহফিল হয়েছিল মার্চ মাসে, ওখানে গিয়েছিলাম। ভোটে হেরে গেছি, দাওয়াত দিল, আমরা গেলাম জাতীয় পার্টির তরফ থেকে। ট্রাস্ট মি, ওখানে গিয়ে আমি বিএনপির ক্যাবিনেটের শীর্ষ 10 জনের মধ্যে 8 জনকে দেখেছি, প্রায় ফুল ক্যাবিনেটই চলে গেছে। তার মানে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তো দুই তরফ থেকেই শুরু হয়েছিল। এখন সেটা বিএনপি আগিয়ে নিবে না সেটাকে অবস্ট্রাক্ট করবে? আর কোনটাই দেশের স্বার্থ? কোনটাই দেশের স্বার্থ আছে? দেশের স্বার্থ ভারতের সাথে শত্রুতা না বাড়ানোতেই আছে, এবং জিয়াউর রহমানও ভারত গিয়েছিলেন। হ্যাঁ, টাইমিংটা হতে পারে, আমি শেষ করে দিচ্ছি এক লাইনে। আর আলোচনার দরজা কখনো বন্ধ করে দেওয়া উচিত না। যে খোলা মনে আমন্ত্রণ ভারত জানিয়েছে, সেই আলোচনার মাধ্যমে দেশের স্বার্থ রক্ষা করে দেশের জন্য সুযোগ সুবিধা নিয়ে আসতে হবে। জি, ধন্যবাদ জানাচ্ছি রাজিকুজ্জামান রতন। যেমনটি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলছিল যে ভারত খোলা মনে আমন্ত্রণ জানিয়েছে, এই যে ভারত বন্ধুত্বের হাত বাড়িয়েছে, সেটি কি পরিবর্তিত রাজনৈতিক প্রত্যাশা বুঝতে পেরে বাড়িয়েছে, নাকি এর পেছনে কোনো কৌশল দেখছেন? ভারতের রাজনীতি, সেটা একটু আমাদের বিবেচনা করতে হবে যে ভারতের রাজনীতি শুধু তো বাংলাদেশকে ঘিরে নয়, ভারতের চারপাশের দেশগুলো কি, ভারতও তো ঘেরাও হয়ে আছে অনেকগুলো দেশ দ্বারা। একদিকে চীন, তার পাশে পাকিস্তান, এদিকে আফগানিস্তান, তারপরে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভারতের কোনো প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক নেই, তারপর মালদ্বীপ। হ্যাঁ, তাহলে কেন সবার সঙ্গে ভারত সুসম্পর্ক বজায় রাখতে পারছে না? চীনের সঙ্গে বুঝলাম যে একটা বাণিজ্য প্রতিদ্বন্দ্বিতা আছে, দুটো দেশই বিশাল, 130 কোটির উপরে জনসংখ্যা আছে, প্রযুক্তির দিক থেকে চীন অনেক এগিয়ে আছে, ভারতও একেবারে কম নয়। ফলে তাদের একটা, এবং সিচুয়ান হিমবাহ অঞ্চল কিংবা কিছু অঞ্চল, তিব্বত নিয়ে তাদের একটা দীর্ঘদিনের টেনশন আছে। পাকিস্তানের সঙ্গে বুঝলাম যে তাদের নানা ধরনের অমীমাংসিত বিষয় আছে। কিন্তু নেপালের সঙ্গে ভারতের কি আছে, শ্রীলঙ্কার সঙ্গে ভারতের কি আছে, মালদ্বীপের সঙ্গে কি আছে? এগুলো যদি বিবেচনা করি তাহলে বাংলাদেশের সঙ্গেটা মানে বোঝা যাবে। বাংলাদেশের চারদিকে ভারত, 3 দিকে ভারত, একদিকে সামান্য একটু অংশ আমরা যদি মায়ানমার ধরি। পৃথিবীতে বোধহয় এত দীর্ঘ সীমানা খুব কম দেশের সঙ্গে আছে। 4100 কিলোমিটার দীর্ঘ একটা আমাদের ভারতের সঙ্গে সীমানা। ভারতের 3টা রাজ্য, প্রধান রাজ্য এবং 2টা ছোট রাজ্য এর সঙ্গে যুক্ত, প্রায় 5টা রাজ্য। এর মধ্যে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ঘিরে আছে বাংলাদেশকে। এবং এটার একটা ঐতিহাসিক আমাদের যোগাযোগ আছে, সাংস্কৃতিক একটা বন্ধন আছে, ভাষাগত কিছুটা ঐক্য আছে, এবং আমাদের জলবায়ুগত একটা সম্পর্ক আছে। ফলে এই সম্পর্কটা খুব মানে এমন কোনো না বিরোধাত্মক, আবার এমন না যে একদম গলাগলির সম্পর্ক,
কোনোটাই এখানে এরকম না। তো ফলে আমাদের একটু খেয়াল রাখতে হবে এখানে যে ভারতকে আমাদের দেখতে হবে অনেক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, ভূ রাজনৈতিক দিক থেকে। আর আমাদের দেশের খেয়াল রাখতে হবে যে আমাদের যে 54টা অভিন্ন নদী, তার মধ্যে 51টাতেই তো ভারত বাদ দিয়ে রেখেছে। তাহলে পানি সমস্যাটা, ভারতকে একটা পানি আগ্রাসী নীতি এখানে মেনে চলে। 2 নম্বর হচ্ছে সীমান্ত, যে সীমান্তটা আমাদের দুই দেশের মধ্যে আছে, সেই সীমান্তে একদিকে কাঁটাতারের বেড়া, এটা একটা অসম্মানজনক। দ্বিতীয়ত হচ্ছে সীমান্ত হত্যাটা নিয়মিত চলে। বাংলাদেশের স্বার্থগুলো বিবেচনায় আনতে হবে। ফলে এগুলোকে বিবেচনায় রেখে ভারতের সঙ্গে আমাদের একটা প্রতিবেশী তো আমরা পাল্টাতে পারবো না, কিন্তু যেটা পাল্টাতে পারবো প্রতিবেশীর মনোভাবটা পাল্টাতে পারবো। প্রতিবেশীর মনোভাব পাল্টাতে গেলে নিজেদেরও তো কিছু বিষয় ভাবতে হবে। এই জায়গায় আমার মনে হয় ছোট্ট এটুকু বলি যে পৃথিবীতে অনেক ধরনের ডিপ্লোমেসি আছে। একটা পিং পং ডিপ্লোমেসি একসময় খুব শোনা যেত, যে যখন খুবই টেনশন চলছে তখন চীন লোক পাঠাতো তাদের ওই টেনিস খেলোয়াড়দেরকে পাঠাতেন। আবার আমাদের দেশে এবং পাকিস্তানে আমরা ম্যাঙ্গো ডিপ্লোমেসি দেখেছি, যে আম পাঠিয়ে দেওয়া। হ্যাঁ, তো আবার একটা সাংস্কৃতিক কর্মী বিনিময় হয়। এরকম অনেক ধরনের বিনিময় পদ্ধতি দিয়েও কিন্তু একটা সম্পর্কের টেনশনটাকে ইজি করার চেষ্টা করা হয়। ফলে এগুলো একটু খেয়াল রাখা। শামসুজ্জামান দুদু, বাংলাদেশ কি কোনো ডিপ্লোমেসির পথে হাঁটবে? আমি যদি আরো একটি বিষয় আপনার সামনে উপস্থাপন করি, যেমনটি ভারতের সাবেক কূটনীতিক বলেছেন যে তারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে, বন্ধ হতে পারে যোগাযোগের পথ। এটি কি এক ধরনের সতর্কবার্তা? সতর্কবার্তা না, এটাই ওরা মাথায় নিয়ে থাকে। পার্শ্ববর্তী দেশ শুধু আমাদের জন্য না, ছোট ছোট যেসব প্রতিবেশী দেশ আছে, ভারত ছাড়া তারা চলতে পারবে না, মানে এটা তাদের মধ্যে কাজ করে। এবং সাবেক কূটনীতিক ওই ভাষাই ব্যবহার করেছে, তারা ছাড়া আমাদের চলতে পারবে না। কিন্তু মজার একটা ঘটনা আছে, সেটি হচ্ছে ভারতই শিখিয়েছে বাংলাদেশকে যে ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারে। এটা গত 2 বছরে যে সময়টা গণঅভ্যুত্থান পরবর্তীতে শেখ হাসিনা ওই দেশে গেলেন, তখন কিন্তু ভারতে সব ধরনের লেনদেন, মানে পর্যটন ভিসা সহ সব কিছু বন্ধ করে দেয় বাংলাদেশের সঙ্গে। তো এবং দীর্ঘ 2 বছর তারা এরকম শক্ত অবস্থানে ছিল। তো এই সময়টা তারা মনে করছে যে বাংলাদেশে যতগুলো মানে অচল অবস্থা বা অসুবিধা, বাধ্য হয়ে বাংলাদেশ তাদের সঙ্গে এক ধরনের সম্পর্কের জন্য আকুতি জানাবে। কিন্তু সেটি ওই সময়টা হয় নাই। আমার কাছে বিবেচনা মনে হয়েছে কূটনীতির থেকেও বেশি নিজের স্বাতন্ত্র্যতা বাংলাদেশ 55 বছরের ভিতরে এই প্রথম নিজের স্বাতন্ত্র্যতা আসে। আরও বেশি আসে নির্বাচিত সরকার, বিশেষ করে। যেমন বাংলাদেশ কিন্তু খুব সহজভাবে হুমকি টুমকিও না। শেখ হাসিনা 5 আগস্টে উনি অনলাইনে ভাষণ দেবেন, বাংলাদেশ সরকারের অত্যন্ত সুন্দরভাবেই যে উনি একজন দণ্ডিত ব্যক্তি, অনুরোধ করেছে। কিন্তু ভারত তো এটা মানে আমলে তো নেয় নাই। উপরন্ত মানে তার দেশের মধ্যে কে কি বলবে, কে কি ইয়ে করবে, সেটা মাথায় রেখে যথারীতি তাকে বক্তৃতা করতে দেয়। কিন্তু বক্তৃতার পরে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, কঠোর ভাষায় যে বিবৃতিটা বর্তমান সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তখনই তার কিছুটা হুঁশ হয়েছে, ঘটনাটা তো অন্যদিকে গেছে। তখন কিন্তু সে বলছে যে তার বক্তব্য, তার ভাবনা, তার কোনোটার সঙ্গে ভারত বিশ্বাস করে না এবং তার অনুমোদন করে না। তো সমস্যা ক্রিয়েট করলো ভারত, দায় চাপাচ্ছে মানে বাংলাদেশ সরকারের উপরে বা আমাদের দেশের উপরে। তো আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা মানে অন্য অনেক ঘটনাকে আড়াল করা, যেমন তাদের সঙ্গে সম্পর্কটা তো একটা পরিষ্কারভাবে হতে হবে। যেমন পানি সংক্রান্ত একটা আমাদের সমস্যা আছে, মানে ভারতের সঙ্গে কথা বলবো কি বলবো না সেটা তো মানে আরেক ব্যাপার। কিন্তু এই পানির দায়টা তারা কখনো নেয় না, কখনো নিতে চায় না। কিন্তু উজানের দেশ হিসাবে যে আন্তর্জাতিক রীতিনীতির নিয়মকানুন, সেই হিসেবে আমরা যে পানিটা পাওয়ার কথা, সেই পানিটা যেমন মৌলানা ভাসানী ফারাক্কা মিছিল করছিলেন, তার আগ পর্যন্ত যখন এটা বিশ্বব্যাপী মানে ছড়িয়ে গেল, তখনই কিন্তু ভারত আলোচনা করছেন। ওই জায়গাটায় শহীদ জিয়া রহমান
তখন এই সেচের বা পানির দায়িত্বে, এবং সরকারিভাবে ৪০,০০০ কিউসেকের কথা উল্লেখ করে, মানে পরিমাণটা কী হবে, সেখানে পানি থাক আর না থাকে এই পানিটা আমাদের দিতে হবে। শেখ হাসিনাও একটা চুক্তি করেছেন, যেটা বোধহয় ডিসেম্বরে শেষ হবে, গঙ্গা চুক্তি। সেখানে কিন্তু কত হাজার কিউসেক পানি আমরা পাবো এটা না, পানি ওখানে কতটুকু থাকবে তার উপর ভিত্তি করে আমরা পানি পাবো। ওরা ওই মানে আমাদের সীমান্তের কাছে আসতে আসতে তো ৩-৪টে প্রভিন্স ওরা পানি নিয়ে যায়, তো ওখানে তো পানি নাই। সেই বিবেচনা থেকে ওই চুক্তি ছিল ঠিক, কিন্তু এই চুক্তিটা পরে এখন অনেকে মনে করছে যে ডিসেম্বরে কি হবে। তো ডিসেম্বরে কিছু না হওয়ারটা তো কোনো ঘটনা নেই, এটা আন্তর্জাতিক নদী, তো সেই জিনিসটা ভারত মানবে কিনা। আমার কাছে সবথেকে বড় যে জিনিসটা মনে হয় যে তারা যদি বাস্তব পরিস্থিতি না বুঝে বড় দেশের বা দাদাগিরির মতো মানে মানসিকতা নিয়ে থাকে, সমস্যা আরো ঘনীভূত হবে। সমস্যা, এমন কথা ভাবার কোনো কারণ নেই যে ভারতের এখানে কোনো স্বার্থ নাই, এটা ভাবার কোনো কারণ নেই। তারা খালি একটা জিনিস ছিল, শেখ হাসিনা, তার পরিবার এবং আওয়ামী লীগ। শেখ হাসিনা প্রশ্নে ভারত তার অবস্থান পরিবর্তন করবে, এটা অতি সাম্প্রতিক, যেটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়েছে। ভারত ওই দেশে, এই শেখ হাসিনা ওই দেশে গিয়ে আশ্রয় নিয়েছে, ভারত মানে মানবিক কারণে তাকে আশ্রয় দিয়েছে বলে এটা কথা হচ্ছে। দেখেন এখানে আরেকটা প্যাচ লাগাইছে ভারত, সেটা হচ্ছে যে 2 বছর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় ওখানে রাখছে ভারতে, এবং যত রকম সুযোগ সুবিধা সব দিছে। কিন্তু যখনই ক্রাইসিস হলো তখনই বললো তার মতের সঙ্গে আমি একমত না। আবার এতদিন তাদের এটা হয়নি, এখন যে ফেরত দেবে করছে, এখন এটা আবার আদালতের মাধ্যমে নিয়ে যাওয়া হলো। উনি তো সাধারণ কোনো ওই বর্ডার ক্রসে না, রাষ্ট্রীয়ভাবে 2 বছর তারা এই শেখ হাসিনা ইস্যুতে ভারতের এখন আদালতের দ্বারস্থ হওয়ার পেছনে কি কোনো কৌশল দেখছেন? অবশ্যই কৌশল আছে, অবশ্যই। যদি এখন আদালত বলে যে এই কারণে তাকে পাঠানোর যৌক্তিক না, একটা কারণ দেখাই দিল, তো ভারত সরকার বলে আমরা কি করব, আমরা তো দিতেই চাইছিলাম, কিন্তু আদালতের আমি এটা অস্বীকার করতে পারি না। তো 2 বছরের মধ্যে যেটা মানে বন্দি বিনিময় চুক্তি আছে ভারতের সঙ্গে, সেই চুক্তির অধীনে সবগুলো কারণ আছে তাকে ফেরত পাঠানো, কিন্তু ভারত এটা আমলে নেয় নাই। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে শেখ হাসিনা, আওয়ামী লীগ এর বাইরে ভারত কখনো মানে জনগণ কর্তৃক জনগণের সঙ্গে বন্ধুত্ব কখনোই করে নাই। সেটা শেখ মুজিব এবং তার সরকারের সঙ্গে মানে ওই সময়ও তাদের সম্পর্ক ছিল, এখনো ওইটাই তারা বজায় রাখতে চায়, এটা আমার কাছে মনে হয়। তবে সবথেকে বড় কথা আমি ব্যক্তিগতভাবে মনে করি, যে কোনো সমস্যা আলোচনার মধ্যে দিয়ে মীমাংসার দিকে যখন দেশটা যাবে, 2 দেশই যাবে, তখনই এটা হচ্ছে মানে স্বাভাবিক সুস্থ ধারার মধ্যে রেখে দেওয়া। আর না হলে পরে পারস্পরিকভাবে দুজনের প্রয়োজন পড়তে পারে। কিন্তু এখন বাংলাদেশের রাজনীতিতে ভারত যে সম্পর্কটা তৈরি করছে ইতিমধ্যে, সেটা ঠাস করে উড়িয়ে দেওয়া এত সহজ ব্যাপার বলে আমার কাছে মনে হয় না। পারস্পরিক, অর্থাৎ ভারতকে অনেক কিছু, যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে তারা জায়গা না দিত, তাহলে কিন্তু প্রেক্ষাপটটা অন্যরকম। আর জায়গা দিছে মানে কি, আওয়ামী লীগ বলতে বাংলাদেশে যারা ক্রিমিনাল, তার আওয়ামী লীগ না, তো যেমন শেখ হাসিনা গণহত্যাকারী, টাকা পাচারকারী, এবং যারা এই ধরনের কাছাকাছি, উনি বড় অন্যরা ছোট, তারাই কিন্তু পালাইছে। আওয়ামী লীগ দেশে নাই এমন কথা না, কিন্তু তাদের ভোটার আছে, তাদের লোকজন আছে, কিন্তু ওই ক্রিমিনাল যেগুলো, সেগুলোকে তারা আশ্রয় দিছে। তো ক্রিমিনালকে আপনি আশ্রয় দিয়ে আমার বিবেচনায় ওটা দণ্ডিত আসামি, ফাঁসির আসামি। এই যেমন আমি আপনাকে বলি, গণঅভ্যুত্থান তো একটা না, গণঅভ্যুত্থান 90-এ ছিল, এরশাদ সাহেব তো ক্ষমতা হারাইছে গণঅভ্যুত্থানের মধ্যে, তো এরশাদ সাহেবকে এই দেশ থেকে পালাইছে নাকি? উনি এমনকি দণ্ডিত হয়ে জেল পর্যন্ত কাটছেন, তারপরেও তো এই দেশ থেকে মানে যান নাই, এবং মৃত্যু হয়েছে, এবং এই দেশেই তার মাটি হয়েছে। এবং গণঅভ্যুত্থানকে আমরা দেখছি ভিন্নভাবে এক ধরনের বয়ান তৈরি করা হচ্ছে গণঅভ্যুত্থানকে কেন্দ্র করেও। না, গণঅভ্যুত্থানের আমি বলি এখানে
18 বছরে যে আন্দোলন, সেই আন্দোলনের ফিনিশিংটা আসতেছে এই 36 দিনের। কিন্তু 36 দিনের সঙ্গে যারা যুক্ত ছিল তারাই মনে করছে যে তারাই সব কিছুর মালিক মুখতার, কিন্তু বিষয়টা তা না। তো গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকে এই লড়াইটা, ভালো একটা নির্বাচনের আকাঙ্ক্ষা থেকে এই লড়াইটার মধ্যে সেটা আবার মীমাংসা হয়েছে। যেমন আপনার 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু মীমাংসা হয়েছে জাতিগতভাবে অধিকার এবং গণতন্ত্র প্রত্যাশায় এই লড়াইটা, এবং গণঅভ্যুত্থানটাও তার জন্য। এই জন্যে যে যত বয়ানই তৈরি করুক না কেন, মানুষের ভোট অধিকারের মধ্য দিয়ে তারা কি চায় সেটা কিন্তু তারা প্রতিষ্ঠিত হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব শামসুজ্জামান দুদু। জনাব রাসিকুজ্জামান রতন, বাংলাদেশ ভারত সম্পর্ক যদি স্বাভাবিক না হয় তাহলে কি বাংলাদেশের চীনের প্রতি ঝুঁকে পড়ার এক ধরনের সুযোগ তৈরি হবে? এগুলো হচ্ছে কিছু থিওরিটিক্যাল ডিসকাশন হতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি বিষয়টা কি, আমাদের তো সীমানা যেহেতু ভারতের সঙ্গে, তাহলে ব্যবসা বাণিজ্যে সবচেয়ে সহজ জায়গা কোনটা? এই যে এত উত্তেজনার পরেও যখন কাঁচামরিচের সংকট দেখা দিল, 100 টন কাঁচামরিচ তো ভারত থেকে আমদানি করা হলো। কিংবা এখন যদি আমরা জ্বালানি তেলও যদি পরিশোধনকৃত জ্বালানি তেল রাশিয়া থেকে যদি কিনতে হয়, সেটা তো ভারতে পরিশোধন করে আনতে হবে। ফলে এগুলো একটু বিবেচনা রাখতে হবে। একটা জিনিস আমি অন্যভাবে ভাবতে বলবো, যেমন আমাদের গণঅভ্যুত্থানের দৃষ্টান্তটা কি, যে শ্রীলঙ্কায় প্রথমে গণঅভ্যুত্থান হলো, দুর্নীতি, দুঃশাসন, টাকা পাচার, মানে লুণ্ঠন, এগুলোর বিরুদ্ধে। তারপরে হলো বাংলাদেশে গণঅভ্যুত্থান, এরপরে হলো নেপালে। এবং এই সময় দেখুন ভারতেও কিন্তু এই দুঃশাসন এবং নিপীড়নের বিরুদ্ধে ওই তেলাপোকা পার্টি বা ককরোচ পার্টি তারাও একটা মোটামুটি তরুণদেরকে রাস্তায় নামিয়েছিল। ফলে এগুলোকে কিন্তু বিবেচনা রাখতে হবে যে প্রত্যেকটা দেশ কিভাবে দেখছে। বাংলাদেশের যদি বলি জিডিপি $450 বিলিয়ন, ভারতের জিডিপি তো প্রায় $4.5 ট্রিলিয়ন। তাহলে অর্থনীতির দিক থেকে ভারত একটা বড় অর্থনীতির দেশ, এবং ভারত থেকে আমাদের প্রচুর জিনিস যেহেতু আমদানি করতে হয়। আবার অন্য দিক থেকে খেয়াল করুন, আমাদের এই যদি বাংলাদেশের ভূখণ্ডটা এমন একটা জায়গায় অবস্থিত, পশ্চিমবঙ্গ থেকে শিল্প সমৃদ্ধ পশ্চিমবঙ্গ আর কাঁচামাল সমৃদ্ধ হচ্ছে আসাম, ঘুরে যেতে হয় 1500 কিলোমিটার। বাংলাদেশ এখানে একটা বড় তাদের জন্য বাধা। ফলে আমরা শুধু নিজেরাই অসুবিধায় আছি তা না, ভারতও কিন্তু বাংলাদেশের জন্য অসুবিধায় আছে। এই জায়গায় একটা সম্মানজনক সম্পর্ক রাখাটা খুব দরকার। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব। চীনের সঙ্গে আমাদের দূরত্ব আছে, চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্য এখনও তো প্রায় $20 বিলিয়ন মতো। তো ফলে চীনের সঙ্গে $20 বিলিয়ন, ভারতের সঙ্গে $14 বিলিয়ন, এখনও চীন আমাদের সঙ্গে অনেক বেশি ব্যবসা বাণিজ্য করে। কিন্তু এইটা দিয়ে সবসময় নির্ধারিত হবে না। তো রাজনীতিতে অর্থনীতিটা গুরুত্বপূর্ণ, ভূ রাজনৈতিক অবস্থানটা গুরুত্বপূর্ণ, তার সঙ্গে আবার গুরুত্বপূর্ণ একটা সাংস্কৃতিক মানসিকতা, যেটা আমাদের এখানে সাম্প্রদায়িকতার উত্থান ভারতের সাম্প্রদায়িকতা বাড়িয়ে তোলে, ভারতের সাম্প্রদায়িকতা বাংলাদেশের সাম্প্রদায়িকতাকে বাড়িয়ে তোলে, এবং দুটাই গণতন্ত্রকে বিপন্ন করে। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। বর্তমান বাস্তবতায় বলা হয়ে থাকে যে ভূ রাজনীতির দাবার ছকে পরিণত হয়েছে বাংলাদেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের সাথে যদি আমরা ভারসাম্যপূর্ণ সম্পর্কের কথা বলি, সেটি নির্মাণ করা কতটা চ্যালেঞ্জিং? খুবই চ্যালেঞ্জিং। আর না, আমি মনে করি না আমরা দাবার ছকের গুটি হয়ে গেছি। বাংলাদেশের জনগণ যথেষ্ট স্বাধীনচেতা, তার সময় মতো সিদ্ধান্ত নিতে পারে এবং ভোটে তারা সঠিক সিদ্ধান্ত নেয়। 71 সালে ভারত আমাদের অকুণ্ঠ সহযোগিতা করেছিল। তখন ভারতের অর্থনীতি খুব দুর্বল ছিল, গ্লোবাল পলিসিতে আমেরিকা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, চায়না আমাদের সম্পূর্ণ বিরুদ্ধে ছিল, এন্টায়ার মুসলিম ওয়ার্ল্ড এক্সেপ্ট ইরাক বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। কিন্তু যদি একটু যুক্ত করি, এই মুহূর্তে যদি চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হয়, সেটি কি ভারতের অস্বস্তির কারণ হবে না? চীনের সাথে আমাদের সম্পর্ক অর্থনৈতিক হবে এবং সর্বোচ্চ পর্যায়ে অর্থনৈতিক হবে। চীনের সাথে আমাদের পলিটিক্যাল সম্পর্ক করার ঝুঁকি হচ্ছে কোনো একটা পর্যায়ে বাংলাদেশের ভূমি ভারতের বিরুদ্ধে সামরিকভাবে ব্যবহার হতে পারে। এটা ভারতীয়দের একটা প্রেডিকশন, অ্যাপ্রিহেনশন। এই অ্যাপ্রিহেনশনটাকে আপনি উড়িয়ে দিতে পারবেন না ভারতের যদি এই কনসার্নটা থাকে। আরেকটা সমস্যা আছে, চীনের সাথে সামরিক বা অন্যান্য সম্পর্ক আমাদের সবসময়ই ছিল, এখানে একটা ব্যালেন্স সবসময় রাখা হয়েছে, আমরা দেখেছি। কিন্তু আমেরিকাও তো এটাকে একটু অন্যভাবে দেখবে। 1962 সালের কিউবান মিসাইল ক্রাইসিস হওয়ার পরে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে গিয়ে হয়নি। কি হয়েছে জানেন? প্রথমবারের মতো মস্কোর সাথে ওয়াশিংটনের একটা ডাইরেক্ট ফোন কল, একটা ডাইরেক্ট হটলাইন করা হয়েছে। যে কোনো ক্রাইসিস সারা পৃথিবীতে যেখানে হবে, রাশিয়ার প্রেসিডেন্ট আর আমেরিকান প্রেসিডেন্ট ফোন কলে কথা বলবেন, এবং এরপরে অনেকগুলো সংঘাত এড়ানো গেছে। তো যে মিটিংটি ভারত আহ্বান জানিয়েছে, এই মিটিং কিন্তু ডক্টর ইউনূস স্যার চেয়েছিলেন। ডক্টর ইউনূস স্যার বিক্রম মিস্ত্রি অর্থাৎ পররাষ্ট্র সচিবের সাথে বসেছিলেন, বিং প্রাইম মিনিস্টার পররাষ্ট্র সচিবের সাথে বসেছিলেন, এবং ফরেন অ্যাডভাইজার দাদেন তৌহিদ হোসেন সাহেব পরবর্তীতে বলেছেন যে অনেকবার উনি ভারতের সাথে কথা বলতে চেয়েছেন। ভারত কিন্তু একটা পর্যায়ে বলেছে নির্বাচিত সরকার ছাড়া তারা কথা বলবে না। সো এই ইনভাইটেশন যেটা রাষ্ট্রীয় সম্মান ক্যারি করছে,
সেটাই আমি মনে করি সরকারের জন্য অনেক সমস্যার সমাধানের একটা সুযোগ। ভারত বাংলাদেশ সম্পর্ক, পিএম টু পিএম সম্পর্ক, কিন্তু শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্যের সুযোগ তৈরি করে দিয়ে শেখ আসলে হাসিনা- ভারতে আসলে অস্বস্তির জায়গাটা তৈরি করছে কিনা? শেখ হাসিনা একার উপর ভারত বাংলাদেশ সম্পর্ক নির্ভর করে না, করা উচিত না। সরকার নিজেই যদি শেখ হাসিনা করে এই সম্পর্কের প্যারামিটার নির্ধারণ করে, তাহলে সরকার আমি বলবো ভুল করছে। ভারত শেখ হাসিনাকে কথা বলতে দিয়েছে, রাষ্ট্রীয় মর্যাদা রাখবে, 7 স্টার হোটেল রাখবে, এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। সেটা নিয়ে সরকারের শঙ্কা থাকতে পারে, সরকারের অসন্তোষ থাকতে পারে, সেটার জন্য আপনি মিটিং বাদ করাটা আমি মনে করি একটা এক্সেসিভ রিয়াকশন। ভারতের সাথে আমাদের রিয়াকশন দেখানো যাবে না। আমার দেশের স্বার্থ, আমার ব্যবসা, আমার জনগণের স্বার্থ, আমার খাদ্য, আমার গ্লোবাল ফুটপ্রিন্ট, এটা দেখতে হবে। এর সাথে শঙ্কাজনক কিছু বিষয় আছে। মায়ানমার ইতিমধ্যে রোহিঙ্গাদের বাঙালি বলেছে। আল কায়দার ব্রাঞ্চ বাংলাদেশে হতে পারে, এটা বলেছে কে? ভারত না, ইউএন জাতিসংঘ থেকে আমরা কনসার্ন কিছু জানিয়েছে। উদ্বেগ প্রকাশ করা এবং হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমবারের মতো আমি বলবো একটু এক্সেসিভ রিয়াকশন করে বলেছেন এটা বিবেচনায় নিচ্ছেন না। এটা কিন্তু প্যান্ডোরার বক্স, যখন খুলবে তখন অনেক দিক থেকে আঘাত আসবে। সো এই জঙ্গিবাদ ইস্যু, এই মায়ানমার ইস্যু, আপনি বৃহৎ একটা প্রতিবেশীর সাথে ওয়ার্কেবল রিলেশন না থাকলে এই শত্রুগুলো হ্যান্ডেল করবেন কিভাবে? তো এক্ষেত্রে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী স্যাগাসিয়াস, শান্ত, ফ্লেগমেটিক, সার্বিক দিক বিবেচনায় আপনি সিদ্ধান্ত গ্রহণের কথা বলছেন। করতে হবে।